হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু VSCE। আজকে তোমাদের সাথে চলে এসেছি কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করতে। তো আজকে আমাদের মেইনলি আমরা ফোকাস করছি রেলের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং আমাদের আলোচনার স্ট্র্যাটেজিটা এরকম হবে যে ধরো একটা প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটা তো অবশ্যই জানবো, তার সাথে আমরা বাকি যে চারটে অপশন রয়েছে সেই চারটে অপশনের সাথে রিলেট করে যদি কোনো প্রশ্ন হতে পারে সেগুলো কি হতে পারে এইভাবে আমরা প্রশ্নগুলো আলোচনা করব। ওকে, যাতে তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে, রেল তো অবশ্যই রয়েছে এবং তার সাথে আরো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাতে তোমরা যাতে হেল্প পাও, ঠিক আছে, মানে সেই পরীক্ষাতে প্রশ্ন যাতে কমন পেতে পারো তার জন্য আমাদের এই প্র্যাকটিস সেশনটা চলছে। এবং বলতে পারো যে রেলের প্রশ্ন যে পিএসসির কোনো পরীক্ষায় আসবে না বা রেলের প্রশ্ন যে অন্য কোনো পরীক্ষাতে আসবে না সেটা নয়। এমসিকিউ প্রশ্ন একটা পরীক্ষাতে এলে আরেকটা পরীক্ষাতেও সেম ভাবে আসতে পারে। তাই ওভারঅল কথায় বলতে পারি সব পরীক্ষাতেই কাজে লাগবে, কিন্তু আমাদের সামনে যেহেতু রেল লেটার পরীক্ষা রয়েছে সেটাকে ফোকাস করে তার বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো চলো আমরা ডাইরেক্টলি চলে যাই আমাদের প্রশ্নে। তো দেখে নিই আমাদের ফার্স্ট প্রশ্ন আমাদের জন্য কি ওয়েট করছে। দেখো, এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া, মানে আমাদের যে জিওগ্রাফি পোর্শনটা রয়েছে, প্রশ্নর যে ভাগগুলো রয়েছে সেখান থেকে আমরা বেশ কয়েকটা ভাগ করেছি। একটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার দুটো পার্ট রয়েছে, মানে ইন্ডিয়া থেকে যত প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যত প্রশ্ন এসছে সেগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে যত প্রশ্ন এসছে সেগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। তো এখন আজকে আমি যেটা তোমাদের সাথে প্রথম যে প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পার্ট 1। ওকে, চলো দেখে নিই আমাদের জন্য কি ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে। এবং তার আগে একটা দেখো যে রেলের প্রস্তুতি মানে আমাদের কিরণের বই আমরা প্রচুর হেল্প করে আমাদের জানি, তাই ওটাকেও তোমরা সাথে গাইড হিসেবে রাখতে পারো। আচ্ছা, তো চলো দেখিনি আমাদের জন্য ফার্স্ট প্রশ্ন কি রয়েছে। আমরা ডাইরেক্টলি প্রশ্নে চলে এলাম। ফার্স্ট প্রশ্ন রয়েছে আমাদের, The Bhakra-Nangal Dam is built on which river? তো এটা আমাদের খুবই সোজা প্রশ্ন এবং ডাইরেক্ট প্রশ্ন, কারণ বহুবার এই প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো খুব কঠিন নয়, কিন্তু যদি আমাদের ইন দ্য মোমেন্ট টাইম মনে না থাকে তো আনসার দেওয়াটা খুব মুশকিল। তো অপশন দেখে নি কি রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে, সাতলেজ রয়েছে, গোদাবরী রয়েছে, ঝিলাম রয়েছে। তো এখানে উত্তর বা আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাতলেজ বা শতদ্রু। এই ভাকরা-নাঙ্গাল ড্যামটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা অল টাইম একসাথে বলি, দেখবে যখনই আমরা ভাকরা-নাঙ্গাল ড্যামটার কথা বলি অল টাইম কিন্তু আমরা একসাথে কথা বলি, মানে ভাকরা-নাঙ্গালটা একসাথে উচ্চারণ করি। বাট ভাকরা আর নাঙ্গাল দুটো কিন্তু আলাদা ড্যাম, একই নদীর ওপরে, মানে শতদ্রু নদীর ওপরেই তুলনামূলক একটু শর্ট ডিস্টেন্সে, মানে এমনও নয় যে খুব কাছাকাছি আবার এমনও নয় যে খুব দূরত্ব অনুযায়ী, মোটামুটি শর্ট ডিস্টেন্সে এই ভাকরা-নাঙ্গাল ড্যামটা অবস্থিত, মানে ভাকরা একটা ড্যাম, নাঙ্গাল একটা ড্যাম। ওকে, তো এছাড়া ভাকরা-নাঙ্গাল ড্যামে ধরো আজকে এই প্রশ্নটা এখানে এসেছে যে ভাকরা-নাঙ্গাল ড্যাম কোন নদীর উপরে তৈরি, সেখান থেকে আমরা আনসার করে দিচ্ছি যে শতদ্রু হচ্ছে আমাদের ভাকরা-নাঙ্গাল, শতদ্রুর উপরে আমাদের ভাকরা-নাঙ্গাল ড্যাম অবস্থিত। এছাড়া এর সাথে ভাকরা-নাঙ্গাল ড্যামের আরো যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, ধরো লোকেশন যদি কোথায় বলি তাহলে বলো পাঞ্জাব বা শিবালিক মাউন্টেন রিজিয়ন বলতে পারো। এবং এই ভাকরা-নাঙ্গাল ড্যামকে আমরা ইন্ডিয়ার হাইয়েস্ট বা উচ্চতম এবং সব থেকে বড় গ্র্যাভিটি ড্যাম বলতে পারো, স্ট্রেট হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। তাহলে দেখো যখন আমরা একটা প্রশ্ন পাচ্ছি, মানে আমাদের প্রশ্ন প্র্যাকটিস করার স্ট্র্যাটেজিটা কেমন, দেখো আমরা ফার্স্ট একটা প্রশ্ন পেলাম যে ভাকরা-নাঙ্গাল ড্যাম কোন নদীর ওপরে, তার আনসারটা আমরা করে নিলাম যে শতদ্রু নদীর ওপরে রয়েছে।
বাট এর সাথে সাথে ভাকরানাঙ্গল ড্যাম সম্পর্কে আমরা যা যা কোয়ারি গুলো জানি, মানে যা যা ক্যারেক্টারিস্টিক্স বা ইনফরমেশন গুলো জানি, সেগুলো কিন্তু আমরা স্টাডি করে নেব। কারণ তাহলে কি হবে, আমাদের আরো রিভিশনটা হয়ে গেলে ভাকরানাঙ্গল ড্যাম সম্পর্কে। হয়তো পরীক্ষাতে তোমরা গিয়ে দেখলে এই প্রশ্নটা আসেনি, কিন্তু এই প্রশ্নের সাথে রিলেট করে যে পয়েন্টগুলো আমি ডিসকাস করেছি সেখান থেকে প্রশ্ন চলে এলো। তো সেগুলোকেও কিন্তু আমরা ওয়ান টাইপ অফ কমন প্রশ্ন বলতে পারি, যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করলে সেখান থেকে এইভাবে বেনিফিট গুলো আমাদের পাওয়া যায়। তাহলে ভাকরানাঙ্গল ড্যাম সম্পর্কে আর কি জানলাম, ভাকরানাঙ্গল ড্যামের অবস্থান জানলাম, পাঞ্জাব বা শিবালিক মাউন্টেন রিজিয়ন বলতে পারি, এবং ভাকরানাঙ্গল ড্যামকে আমরা হাই স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া বলে থাকি। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন দেখি আমাদের জন্য কি ওয়েট করছে। নেক্সট প্রশ্ন নাম্বার 2। আচ্ছা, প্রশ্ন আগে আমাদের খুব ভালো করে স্টাডি করতে হবে। নাম্বার 2, among the following identify the state which are related to pre-monsoon showers, কাল বৈশাখী, যেটাকে আমরা নর ওয়েস্টারও বলে থাকি। তাহলে প্রশ্নটা কি মানে দাঁড়াচ্ছে, যে নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্যে আমাদের প্রি মনসুন শাওয়ার বা কাল বৈশাখী প্রভাব ফেলে, এটা হচ্ছে প্রশ্নের মানে। অপশন কি রয়েছে দেখো, গুজরাট, মহারাষ্ট্র, সেকেন্ড অপশন রয়েছে কেরালা, কর্ণাটকা, থার্ড অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, এবং ফোর্থ অপশন রয়েছে রাজস্থান, পাঞ্জাব। তো অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু অপশন এখানে উত্তরটা হবে নাম্বার 3 ওয়েস্ট বেঙ্গল, নাম্বার 3 ওয়েস্ট বেঙ্গল এন্ড আসাম। বাট এটা তোমাদের জানা উচিত, বা হয়তো জানো বা না জানলে জেনে নাও, যে যদি আমরা পারফেক্টলি এই প্রশ্নটার উত্তর দিতাম যে কালবৈশাখী কোন রাজ্যে তার বেশি প্রভাব ফেলে বা কালবৈশাখীর প্রভাব আমরা কোন রাজ্যে ফেলি, সেই ক্ষেত্রে পারফেক্টলি আনসার হওয়াটার কথা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল। আসামে অ্যাকচুয়ালি কালবৈশাখীকে আমরা বারডোলি চিরহা নামে পরিচিত হই। বারডোলি চিরহা, আসামে কালবৈশাখীকেই আমরা কি বলি, বারডোলি চিরহা। ঠিক আছে, এটা হচ্ছে আসামে কালবৈশাখীর অ্যানাদার নেম বলতে পারো। তো অপশন এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল এন্ড আসাম একসাথে গ্রুপ অফ অপশন দিয়েছে, তাই আমাদের রাইট অ্যান্সার নাম্বার 3 করতে হচ্ছে। বাট এই প্রসঙ্গে আমরা রাইটটা জেনে রাখি যে কালবৈশাখী পার্টিকুলারলি অ্যাকচুয়ালি এফেক্ট ফেলে ওয়েস্ট বেঙ্গলে এবং আসামেও এফেক্ট ফেলে, কিন্তু আসামে কালবৈশাখীকে আমরা কালবৈশাখী নামে ডাকি না, কি নামে ডাকি, বারডোলি চিরহা। তো এখান থেকে অলরেডি আমরা আর একটা ইনফরমেশন পেয়ে গেলাম। ওকে, এবং বাকি যে রাজ্যগুলো রয়েছে দেখো, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, রাজস্থান, পাঞ্জাব, এখানে বেশ কিছু লোকাল উইন্ড রয়েছে। কি লোকাল উইন্ড রয়েছে? গুজরাটে খুব একটা লোকাল উইন্ডের অ্যাক্টিভিটি নেই, মহারাষ্ট্রে একটা লোকাল উইন্ডের অ্যাক্টিভিটি রয়েছে, সেটাকে আমরা ম্যাঙ্গো সাওয়ার বা আম্রবৃষ্টি বলে থাকি। কেরালা, কর্ণাটকেও তাই, মানে কেরালাতেও ম্যাঙ্গো সাওয়ারের একটা অ্যাক্টিভিটি আমরা ফিল করতে পারি, মানে প্রভাব রয়েছে। কর্ণাটকে যে লোকাল প্রি মনসুন সাওয়ারটা আমরা দেখতে পাই তাকে আমরা চেরি ব্লজম বা কফি সাওয়ার বলে থাকি। এবং রাজস্থানে আমরা যে লোকাল উইন্ডটা দেখতে পাই তাকে আমরা লু বা রাতের বেলা যেটা দেখতে পাই আধি বলে থাকি। আর পাঞ্জাবে শীতকালে আমরা একটা লোকাল উইন্ড ঠিক বলবো না, একটা ডিপ্রেশনের এফেক্ট দেখতে পাই, সেটাকে আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা বলে থাকি। তাহলে মোটামুটি গুজরাট বাদ দিয়ে প্রত্যেকটা রাজ্যে কোনো না কোনো টাইপের লোকাল উইন্ড তাদের প্রভাব ফেলে, সেগুলো আমরা এর সাথে জেনে নিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কি রয়েছে। নাম্বার 3 কি রয়েছে, which of the following rivers is not a tributary of Yamuna? তো নিচে যে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে কোনটা আমাদের ইয়ামুনা ট্রিবিউটারি নয়? তাহলে which of the following rivers is not a tributary of the Yamuna, মানে ইয়ামুনা ট্রিবিউটারি নয় কোনটা? তাহলে অপশনে দেখো চাম্বাল, কেন, বেতোয়া, গন্ডাক, চারটে অপশন রয়েছে। এই চারটে অপশনের মধ্যে কোনটা আমরা উত্তর দেব? যদি আমাদের রিভার সম্পর্কে আইডিয়া থাকে তাহলে জাস্ট 1 সেকেন্ড লাগবে আনসারটা করতে। যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আন্দাজ করে আনসার করা এই ধরনের প্রশ্ন, বিশেষ করে ট্রিবিউটারি রিলেটেড প্রশ্ন পসিবল নয়। তো এখানে আমাদের আনসার হচ্ছে, রাইট আনসার হচ্ছে গন্ডাক। তার কারণ হচ্ছে আমাদের গন্ডাক হচ্ছে আমাদের গঙ্গা ট্রিবিউটারি এবং গঙ্গার
বাম দিকের বা লেফট ব্যাংক ট্রিবিউটারি অফ গঙ্গা হচ্ছে গান্ডাক। বাকি যেগুলো রয়েছে চম্বল, কেন, বেতোয়া, এরা সবাই হচ্ছে ট্রিবিউটারি অফ যমুনা। চম্বল, কেন, বেতোয়া, হিন্দু, সারদা, এরা হচ্ছে মেনলি আমাদের যমুনার ট্রিবিউটারি। তাহলে বাকি যে নদীটা রয়েছে গান্ডাক, এই গান্ডাক হচ্ছে গঙ্গা ট্রিবিউটারি এবং লেফট ব্যাংক ট্রিবিউটারি। তাই এখানে যেহেতু নট বলেছে, যমুনার ট্রিবিউটারি নয় কোনটা, তাহলে রাইট আনসার কোনটা হচ্ছে গান্ডাক। ওকে, চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। নাম্বার 4 হচ্ছে which of the following dams was constructed on river Ganga? মানে গঙ্গা নদীর উপরে নিম্নলিখিত যে বাঁধগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা তৈরি হয়েছে? আচ্ছা, এখানে কিন্তু অপশনে একটা টুইস্ট আছে, ভালো করে অপশন গুলো পড়ো। রিহান্দ ড্যাম, চামেরা ড্যাম, কয়না ড্যাম, তেহেরি ড্যাম বা তেহরি ড্যাম যেটাকে আমরা বলে থাকি। তো অ্যাকচুয়ালি গঙ্গা পারফেক্টলি গঙ্গা নদীর উপরে যে ড্যামটা রয়েছে ফারাক্কা ড্যাম বা ফারাক্কা ব্যারেজ, সেটা কিন্তু এখানে আমাদের অপশনে নেই। বাট অ্যাকর্ডিং টু অপশন, তাহলে আমাদের কোনটা উত্তর হচ্ছে? এখানে উত্তর হচ্ছে আমাদের তেহেরি ড্যাম। কারণ তেহেরি ড্যাম হচ্ছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপরে অবস্থিত। আর ভাগীরথী নদী মানে যেটাকে আমরা ফার্স্ট পার্ট অফ গঙ্গা নদী বলে থাকি, ফার্স্ট পার্ট অফ গঙ্গা রিভার এটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে তেহেরি ড্যাম। তাহলে তেহেরি অ্যাকচুয়ালি তাহলে কি মনে রাখতো, কোন নদীর উপরে তৈরি? অ্যাকচুয়ালি যখন আমরা মনে রাখবো ভাগীরথীর ওপরে তৈরি, এবং এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাই তেহেরি হচ্ছে আমাদের ভাগীরথীর ওপরে অবস্থিত হাইয়েস্ট ড্যাম, এবং লোকেশন কোথায় আছে? ইউকে, মানে হচ্ছে উত্তরাখণ্ডে। বাট ওই ভাগীরথীটাকে আমরা ফার্স্ট পার্ট অফ গঙ্গা বলে থাকি, তাই এখানে অ্যাকর্ডিং টু অপশন আনসার হচ্ছে গঙ্গা, মানে তেহেরি ড্যাম আনসার হচ্ছে। যে কারণ কোশ্চেনটা আছে গঙ্গার উপরে কোন ড্যাম তৈরি হয়েছে, কারণ বাকি যে তিনটে ড্যাম রয়েছে তিনটে ড্যাম কোনোটাই গঙ্গার কোনো পোর্শনের ওপরেই নেই, তাই এখানে আমাদের তেহেরিটা আমরা আনসার করছি। বাট যদি পরীক্ষাতে এরকম অপশন থাকতো যে ধরো তেহেরিও আছে ফারাক্কাও আছে, তাহলে কিন্তু আমরা ফারাক্কা আনসার করতাম, কারণ ফারাক্কা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টে পারফেক্টলি গঙ্গা নদীর উপরে তৈরি। আবার ধরো প্রশ্নটা যদি এরকম থাকতো যে নিম্নলিখিত কোন ড্যামটা এই গঙ্গার জায়গায় ভাগীরথী নদী থাকতো, তখন আবার আমরা চোখ বন্ধ করে আনসার করে দিতাম তেহেরি। তো আশা করি বুঝতে পারলে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন অনুযায়ী আমরা কিভাবে আনসারগুলো চেঞ্জ করতে পারি। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 5, which of the following rivers flows into India from Nepal? আচ্ছা, এই প্রশ্নটা তোমরা হয়তো নাও পারতে পারো, বেশ কিছুজন আবার বেশ কিছুজন পারতেও পারো, কারণ এই প্রশ্নটা যখন আমি প্রথম দেখেছি তখন দেখলাম যে নদীগুলোর নাম দিয়েছে একটু আনকমন নাম দিয়েছে, যেগুলো আমরা সচরাচর পড়ি না। বাট এই ধরনের প্রশ্নের একটা বেনিফিট হচ্ছে এই প্রশ্নগুলো কখনোই টপিক কভার করে, মানে ধরো ভারতে তো রিভার প্রচুর আছে, তো আমরা কত রিভার পড়বো, তো টপিক কভার করে সবসময় সব প্রশ্ন আমাদের কমন পাওয়া যায় না। কিন্তু এই ধরনের প্রশ্নগুলো যদি আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করে থাকি, সেখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি এই ধরনের আনসার গুলো, প্রশ্নের উত্তরগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো দেখে নিই আমরা, চলো যে এখানে আনসার কি হবে। যে which of the following rivers flow into India from Nepal, মানে ইন্ডিয়া থেকে নেপালে এসেছে নিম্নলিখিত কোন নদী? আগে ভালো করে অপশন পড়ে নি। কারনালি, ধৌলি গঙ্গা, সোন, ভিলান গঙ্গা। আর এই চারটির মধ্যে ভেরি কনফিউশন কোনটা নেপালে সোর্স হয়েছে দেন ভারতে এসেছে। এখানে অ্যাকচুয়ালি আনসার হবে কারনালি। তো কারনালি নামটা শুনে হয়তো তোমাদের মনে হচ্ছে কি নদী, কোনোদিন শুনিনি, কেন আনসার হবে? এটা আনসার হবে বিকজ কারনালির আরেকটা নাম হচ্ছে ঘরঘরা নদী। ঘরঘরার নাম আশা করি তোমরা সবাই শুনেছো, ঘরঘরা বা যেটাকে আমরা ঘাগরা বলে থাকি, ঘরঘরা
বা ঘাগরা, যেটাকে আমরা গঙ্গার লেফট ব্যাংক ট্রিবিউটারি হিসাবে বলে থাকি, এটা নেপাল থেকে সোর্স হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে এবং এই নদীটারই আরেকটা নাম অ্যাকচুয়ালি নেপালে হচ্ছে কার্নালি। তাই এখানে অ্যাকর্ডিং টু অপশন এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, যদি এই প্রশ্নটার আনসার কেউ না জেনে থাকো, জাস্ট এটা ইনফরমেশন হিসেবে জেনে নাও, যদি প্রশ্ন আসে এটাই ডাইরেক্টলি রিপিট হয়, সেখান থেকে আনসার করতে পারো। চলো নেক্সট প্রশ্ন চলে যাই, নাম্বার 6। কি বলছো দেখো, ইন হুইচ ইয়ার ডিড দ্য সাইক্লোন is hit in, ঠিক আছে। এবং এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রচুর আসে, ঠিক আছে, প্রচুর। মানে ধরো আমাদের কি বলবো, মানে আমফান থেকে শুরু করে, দেখো আমি একটু সরে যাচ্ছি বোর্ড থেকে, তাহলে তোমরা মোটামুটি ভালো করে পড়তে পারবে। তো আমাদের যখন আমফান থেকে শুরু করে ইয়াস, মানে আমরা বিভিন্ন ইয়ারে দেখেছি, হুদ হুদ দেখেছি, ইয়াস দেখেছি, তারপর ধরো এই যে লায়লা, আয়লা, এই অনেক ধরনের সাইক্লোন এলে, এইগুলোর থেকে নামকরণ কোথায় হয়েছে আর কোন সালে হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রচুর আসে। তো সেখানে ইয়ার বলেছে, এখানে ইয়ারের আনসার হচ্ছে 2021, মানে 2021 হচ্ছে আমাদের এই সাইক্লোনটা এসেছে। আচ্ছা, তো এই প্রশ্নে একটু বলে রাখি, এখানে একটা সাইক্লোন এসেছে মানে তোমাদের মনে রাখতে হবে এর সাথে বাকি যে সাইক্লোন গুলো রয়েছে, যেগুলো বললাম যে ইয়াস, লায়লা, আয়লা, তারপরে আরো রেমাল কিছুদিন আগেই এলো, হুদ হুদ বহুদিন আগে এসেছিল। তো মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব বিধ্বংসী যেগুলো ছিল, সেগুলো কোন ইয়ারে এসেছে, কোথায় এফেক্ট করেছে, তাদের নামের মানে কি এবং কোন দেশ সেই সাইক্লোনটার নামকরণ করেছে, এই ইনফরমেশন গুলো জেনে রাখবে। এগুলো কিন্তু শুধুমাত্র যে আমাদের জিওগ্রাফি রিলেটেড প্রশ্ন আসে সেটা নয়, আমাদের কিন্তু স্ট্যাটিক জিকে পার্টও এই পার্ট থেকে প্রশ্ন আসে। তো চলো 6 নাম্বার কভার করে আমরা চলে যাচ্ছি নাম্বার 7। নাম্বার 7 এর প্রশ্নটা বহুবার আগে অনেক পরীক্ষাতে এসেছে এবং এখানে কি প্রশ্ন দিয়েছে দেখো, দ্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটাকে শর্টে আমরা বলছি ZSI, which its headquarter in dash and having present 16 regional station is responsible for serving the, এটা ওয়েদার বলতে পারো বা আমাদের ফাইনাল বলতে পারো, এটা ঠিক আছে, এটা আমাদের একটুখানি স্পেলিং মিস্টেক আছে, রিসোর্স অফ ইন্ডিয়া, মানে আমাদের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যে হেডকোয়ার্টার রয়েছে, অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়। তো জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কলকাতা। তো আমাদের ঠিক এইরকম হেডকোয়ার্টার প্রচুর পরীক্ষাতে আছে, দেখবে ফরেস্ট রিসার্চ সেন্টারের হেডকোয়ার্টার কোথায়, যেটা দেরাদুনে আমরা বলি, বোটানিক্যাল গার্ডেনের সেই হেডকোয়ার্টার কোথায়, সেটাও আমাদের হাওড়া বা শিবপুর বা কলকাতা অপশনে থাকে। তো সেরকমই এটার হেডকোয়ার্টার আমরা যা বলতে পারছি কলকাতা, যার কাজ হচ্ছে বিভিন্ন মোটামুটি আমাদের সার্ভে করে, বিভিন্ন জায়গায় সার্ভে করে তার রিপোর্ট গুলোকে পেশ করা, এবং 16 রিজিওনাল স্টেশন রয়েছে। এটা আমরা একটা এক্সট্রা ইনফরমেশন পেলাম যে 16 রিজিওনাল স্টেশন এর অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, নাম্বার 8। 7 এর পরে হচ্ছে নাম্বার 8। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, দা বুদ্ধা বালাঙ্গা, এই নামটা হয়তো তোমাদের কাছে আনকমন লাগছে, এন্ড বৈতরণী রিভার হ্যাজ দেয়ার সোর্স ইন। তো আমার যতদূর ধারণা তোমাদের কাছে এই নদীটা নতুন, বুদ্ধা বালাঙ্গা নদীটা নতুন, বৈতরণী নদীটার আশা করি নাম শুনেছো। তার কারণ হচ্ছে বৈতরণী নদী হচ্ছে ট্রিবিউটারি অফ মহানদী। তো মহানদীর ট্রিবিউটারি আমরা ব্রাহ্মণী, বৈতরণী, হাসদো, শেওনাতি এগুলো দেখতে পাই, সেই ক্ষেত্রে আশা করি তোমার নাম শুনেছো। এই দুটো নদীর সোর্স কোথায়, ধরো সাপোজ পরীক্ষাতে এরকম এসে একটা নদীর নাম তোমরা শুনেছো আর একটার নাম শোনোনি, তো প্রশ্নটার অপশন থেকে বুঝতে পারছো যে দুটো নদীর নামই কোনো একটা স্টেটেই হবে, কারণ দেখো সিঙ্গেল সিঙ্গেল স্টেটের অপশন আছে। তো লজিকটা আমরা কিভাবে বার করবো, পরীক্ষাতে সব প্রশ্নে যে ডাইরেক্ট কমন আসতে পারে সেটা নয়। যে মহানদী হচ্ছে উড়িষ্যার প্রধান নদী,
আর মহানদী ট্রিবিউটারি বৈতরণী, তো সেই সূত্র আমরা একটু মনে রাখতে পারি যে আমাদের উড়িষ্যা হচ্ছে এর রাইট আনসার। কারণ ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মহানদী বা তার ট্রিবিউটারির কোনো অ্যাক্টিভিটি নেই। হ্যাঁ, ছত্তিশগড়ে থাকতে পারে, যেহেতু সোর্স হচ্ছে মহানদীর সোর্স ছত্তিশগড় থেকে, তো ছত্তিশগড় ওড়িশা নিয়ে একটু কনফিউশন হতে পারে, বাট রাইট আনসার ওড়িশা হবে। যদি এটার আনসার না জানা থাকে তোমরা জেনে নেবে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে নাম্বার 9, দ্য ব্রহ্মপুত্র মার্কস দ্য ড্যাশ বাউন্ডারি অফ দ্য হিমালয়া। মানে ব্রহ্মপুত্র নদী আমাদের যে মার্কস দিয়েছে, মানে আমাদের যে বাউন্ডারি, মানে কোন দিকের বাউন্ডারিকে আর কি রিলেট করছে, ঠিক আছে? তো কোন দিকের বাউন্ডারিকে রিলেট করছে মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার কোন দিকের পোর্শনের বাউন্ডারিকে আইডেন্টিফাই করছে। দেখো কি রয়েছে, নর্থ মোস্ট, ওয়েস্ট মোস্ট, সাউদার্ন মোস্ট, ইস্ট মোস্ট। রাইট আনসার হচ্ছে ইস্টার্ন মোস্ট। তো রাইট আনসার ইস্টার্ন মোস্ট, বিকজ হচ্ছে ব্রহ্মপুত্র তিব্বত বা মানস সরোবর থেকে সোর্স হয়ে নামচা বারোয়া দিয়ে ক্রস করে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢুকেছে। এবং তোমরা জানো নামচা বারোয়ার কাছে এই ব্রহ্মপুত্র নদী একটা ইউ টার্ন নিয়ে ভারতে ঢুকেছে, যেটাকে আমরা একটা বেল্ট বলি। তো সেই জন্য আমরা বলতে পারি ব্রহ্মপুত্র হচ্ছে আমাদের ইস্টার্ন মোস্ট বাউন্ডারি মার্ক করছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নাম্বার 10 কি বলছে দেখো, অন 21st January 2022, on 21st January 2022, Tripura, Manipur, Meghalaya celebrate their dash foundation day. আমি জানি না তোমরা এটা জানো কিনা, এই ইনফরমেশন হয়তো অনেক সময়তে না জানা থাকে, বাট এটা জেনে নাও তাহলে। ফাউন্ডেশন ডে মানে হচ্ছে যবে থেকে তারা স্বতন্ত্র রাজ্য হিসাবে নিজেদেরকে ঘোষণা করে পেয়েছে সেটাকে ফাউন্ডেশন ডে বলা হচ্ছে। মানে একটা সময় এরা ইউটি ছিল, পরবর্তীকালে তারা রাজ্য হিসাবে পরিগণিত হয়। তো যবে থেকে রাজ্য হিসাবে পরিগণিত হয় সেই সাল থেকে 2022 পর্যন্ত যতটা ইয়ার তারা হয়েছে তাদের ফাউন্ডেশন, সেটাকে তারা সেলিব্রেট করতে, সেটা কততম, সেটা রাইট আনসার হচ্ছে 50তম, 50তম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11, একটু বেশ বড় কোশ্চেন, চলো আমরা which set of statement is true above the river Ganga? মানে গঙ্গা নদী সম্পর্কে কোন স্টেটমেন্টের রাইট অর রং রয়েছে। দেখো, the Ganga rises in the Gangotri glacier near Gomukh, here it is known as Bhagirathi. এটা রাইট। ওকে, এটা হচ্ছে রাইট। Next, at Devaprayag, the Bhagirathi meets the Alakananda, thereafter it is known as Ganga. এটাও রাইট, কারণ দেবপ্রয়াগে ভাগীরথী অলকানন্দা মিশেছে, তারপরে সেটা কি হয়েছে, গঙ্গা নাম হয়েছে। Number 3, the Alakananda has its source in the Shatapand glacier above Kedarnath. এখানে একটা ছোট্ট ভুল আছে, যেটা কেদারনাথ হবে না, এটা বদ্রীনাথ হবে, তাই এই ইনফরমেশনটা রাইট নয়। এবং এটাকে আমরা দেখো গঙ্গার ক্ষেত্রে এই স্টেটমেন্টটা কোনটা রাইট, মানে হুইচ সেট অফ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য রিভার গঙ্গা। আর এই স্টেটমেন্টটা আছে আমাদের অলকানন্দার ক্ষেত্রে। দ্য অলকানন্দা হ্যাজ ইটস সোর্স ইন দ্য শতপন্থ গ্লেশিয়ার অ্যাবাভ কেদারনাথ। কেদারনাথ বললে অ্যাকচুয়ালি অনেক সময়তে এটা রাইট দেওয়া হয় পরীক্ষাতে, কেদারনাথ বদ্রীনাথের কাছেই রয়েছে আমাদের শতপন্থ গ্লেশিয়ার, বাট এই স্টেটমেন্টটা গঙ্গা রিলেটেড নয়, তার জন্য এটাকে আমরা ক্রস দিচ্ছি। নেক্সট হচ্ছে দ্য গঙ্গা এন্ট্রান্স দ্য প্লেন এট হরিদ্বার, এটা রাইট, কারণ হরিদ্বার থেকে গঙ্গার অ্যাকচুয়ালি সমভূমি শুরু, কারণ তার আগে আমরা বলি মানে গঙ্গার উৎস থেকে হরিদ্বার পর্যন্ত আমরা বলি গঙ্গার পার্বত্য প্রবাহ, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গে ঢোকার আগে অব্দি বলি মধ্যবর্তী বা মিডল কোর্স, তারপরে পশ্চিমবঙ্গের পুরোটাই হচ্ছে গঙ্গা লোয়ার কোর্স। তাহলে এখানে আমাদের রাইট আনসার কোনটা হবে, দেখো 1 ঠিক, 2 ঠিক, 3, 4 ঠিক। তাহলে 1, 2, 4 মানে 3 নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার, 1, 2, 4 এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নি। 12,
As per National Mineral Inventory data 2015, which state of India has the highest reserve gold ore primary? আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের প্রশ্নের মেন পার্ট, যে আমাদের জানতে চেয়েছে যে সোনা কোথায় বেশি সঞ্চিত আছে, এবং সোনার আকরিক, প্রাইমারি যে আকরিকটা বলি, গোল্ড ওর কিন্তু বলেছে, গোল্ড ওর মানে সোনার যে আকরিক, যেটা প্রাইমারি আকরিক, সেটা কোথায় বেশি সঞ্চিত আছে। তো এই যে চারটে অপশন রয়েছে, চারটে অপশন দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে আনসার হবে কর্ণাটকা, কারণ আমরা প্রত্যেকে জানি কর্ণাটকাতে বেশি সোনা পাওয়া যায়। বাট প্রশ্নটা ভালো করে মাথায় নেবে যে সোনা বেশি পাওয়া যায় আর সোনা বেশি রিজার্ভ কোথায় আছে, দুটো কিন্তু আলাদা সেন্স ধরা হয়। রিজার্ভ থাকলেই যে সেখান থেকে উত্তোলন করা হয় সেটা নয়, আর সোনা বেশি পাওয়া যায় মানে সেখান থেকে আমরা প্রোডাকশন করি। এবং এই ডেটাটা জানতে চাইছে 2015 সালের ডেটা অনুযায়ী, মানে এটা অ্যাকচুয়ালি ইতিহাস হয়ে গেছে। তো অ্যাকর্ডিং টু 2015 সালের ডেটা অনুযায়ী গোল্ড ওর সব থেকে বেশি সঞ্চিত আছে বিহারে, ঠিক আছে। বাট এখন বর্তমানে কর্ণাটক থেকে প্রোডাকশনটা আমরা বেশি করি। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে নাম্বার 13। The famous Majuli Island is located on which river? আশা করি এই প্রশ্নটা নিয়ে খুব ডিটেইলস তোমাদের বোঝানোর কিছু নেই, কারণ মাজুলি আইল্যান্ড খুব সবার কাছে কমন জিনিস, এবং এটা ব্রহ্মপুত্র তৈরি করেছে। আর আসামে এই রিভার আইল্যান্ডটা রয়েছে, এটা হচ্ছে লার্জেস্ট রিভার আইল্যান্ড। ওকে, চলো নেক্সট প্রশ্ন 14। Which one of the following is the biggest biosphere reserve of India in terms of geographical area? এই প্রশ্নটা আমি একটু ইম্পর্টেন্ট বলছি, কারণ বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আমি আসতে দেখেছি। তো এখানে যে চারটে অপশন আছে দেখো, সুন্দরবন, গালফ অফ মান্নার, কাচ, নান্দা দেবী, চারটের মধ্যে কোনটা জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে এক কথায় বলতে গেলে কোনটা সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ, বিগেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, আয়তনের দিক থেকে সব থেকে বড়। এখানে আমরা চোখ বন্ধ করে আনসার করব কচ, কারণ কচ হচ্ছে সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে ওয়াইল্ড অ্যাশ রিজার্ভ করা হয়, এবং কচকে আমরা সব থেকে বড় ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করে থাকি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। Bundelkhand and Bagelkhand are part of which physical features of India? এটা খুব সুন্দর প্রশ্ন, যে বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড অ্যাকচুয়ালি ভারতের যে ফিজিক্যাল ডিভিশন গুলো রয়েছে, তোমরা যারা রেলে আমাদের ভিএসসির সাথে ক্লাস করছো, আমি যেখানে ক্লাস করাচ্ছি সেখানে দেখবে ফিজিক্যাল ডিভিশন আমি খুব ডিটেলসে পড়াবো, ঠিক আছে। মানে ডিটেলস এর ম্যাপ দেখে দেখে আমরা প্রত্যেকটা ভাগ, মানে ইন্ডিয়ার যে ফিজিক্যাল ডিভিশনের যে 6টা ডিভিশন আছে, আমরা ইন ডিটেলস পড়বো। সেই ফিজিক্যাল ডিভিশন পড়লে কিন্তু জাস্ট ওয়ান চান্সে প্রশ্নের উত্তরটা করে দেবে, যে বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড অ্যাকচুয়ালি হচ্ছে পেনিনসুলা প্লেটোর অংশ। পেনিনসুলা প্লেটো মানে হচ্ছে ডেকান প্লেটো। ভারতের ওয়ান অ্যান্ড অনলি একমাত্র প্লেটো হচ্ছে ডেকান প্লেটো বা দাক্ষিণাত্যের মালভূমি। এইগুলো ছাড়া, মানে দাক্ষিণাত্যের মালভূমি ছাড়া বর্তমানে আমরা যে মালভূমি দেখতে পাই, সেই সবগুলোই হচ্ছে আমাদের scattered part from Deccan Plateau। তাই বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড অ্যাকচুয়ালি কিন্তু প্লেটো রিজিয়ন, এটা সবার আগে মাথায় রাখতে হবে যে বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড জিনিসটা কি। বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড হচ্ছে অ্যাকচুয়ালি প্লেটো রিজিয়ন, যেটা মধ্যপ্রদেশ, বুন্দেলখণ্ড আছে মধ্যপ্রদেশ আর ইউপির বর্ডারে, আর বাঘেলখণ্ড আছে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে। তো এই মালভূমি অঞ্চলটা অ্যাকচুয়ালি পার্ট অফ পেনিনসুলা প্লেটো, মানে ডেকান প্লেটো থেকে বিচ্ছিন্ন হয়ে পরবর্তীকালে বর্তমান জায়গায় অবস্থান করছে। তোমরা আমাদের ক্লাসে জয়েন হলে খুব সহজেই এই পার্টটা বুঝতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নাম্বার 16। Which of the following statement is incorrect about the river of India? তো চারটে স্টেটমেন্ট কি কি রয়েছে চলো দেখি। The Krishna river rises near Mahabaleshwar in Sayadris, এই স্টেটমেন্টটা রাইট। The Kaveri rises in Brahmagiri hills, কর্ণাটকের, এটাও রাইট। The Mahanadi rises near Shihawad in Raipur district of Chhattisgarh, এটাও রাইট। Godavari rises in the Jabalpur district of MP, এটা রং। তাহলে প্রশ্ন দিয়েছে ইনকারেক্ট, তাহলে আনসারটা হচ্ছে আমাদের 4। আনসার হবে আমাদের কোনটা?
ফোর হচ্ছে রাইট আনসার, বিকজ গোদাবরীর সোর্স হচ্ছে আমাদের ত্রিম্বকেশ্বর প্লেটো, মহারাষ্ট্রে ত্রিম্বকেশ্বর প্লেটো, নাসিকের কাছে, এটা হচ্ছে গোদাবরীর সোর্স। তাহলে এটা হচ্ছে আমাদের রং ইনফরমেশন এবং এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট প্রশ্ন 17, which of the following statement is incorrect? আবার দিয়েছে যে কোন স্টেটমেন্ট ইনকারেক্ট। এরকম দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু ইয়ার শিফট উল্লেখ করা আছে। তো তোমাদের কাছে এই জিনিসগুলো বই থেকে বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের বই থেকে খুঁজে বের করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। খুঁজে খুঁজে জিওগ্রাফির প্রশ্ন বের করা, হিস্ট্রির প্রশ্ন বের করা, কারণ ওখানে তো খিচুড়ি থাকে। তো সেইটা যাতে কষ্ট করতে না হয় তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ইয়ার 2022 পরীক্ষার শিফট বেছে প্রশ্নগুলো তোমাদের সামনে আনছি। জাস্ট এক নজরে প্রশ্নের উত্তরগুলো দেখে নিলে তোমাদের যেন রিভিশনও হয়ে যায়, প্রিভিয়াস ইয়ারটা সলভও হয়ে যায়। তো চলো কি স্টেটমেন্ট দিয়েছে আমরা দেখি। কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস আর ফসিলস ফিউল, রাইট। কোক, coal tar and coal gas are product of coal, right. We should use coal, petroleum and natural gas judiciously, মানে এটা আমরা যথেচ্ছভাবে ব্যবহার করতে পারি না, এটাই অ্যাকচুয়ালি ভুল। কারণ ফসিলস ফুয়েলস কিন্তু আমাদের সত্যি একটা রিসোর্স। তাহলে আমাদের যে স্টেটমেন্টটা ভুল আছে সেটা অ্যাকচুয়ালি কত নাম্বার স্টেটমেন্ট আছে দেখো, 17 নাম্বারের প্রশ্নে আমাদের যে স্টেটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার। কারণটা তোমরা দেখে নাও, মানে আশা করি আমি সরে গেলাম, পুরো প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফসিলস ফুয়েলস বলতে আমরা যেটা বুঝি যে ফসিলস ফুয়েলস মানে হচ্ছে আমাদের কি বলবো, মানে জীবাশ্ম যেটা আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখানে আনসার আমি যেটা করলাম, আমি জানি না তোমরা কেউ ধরতে পারলে কিনা, যদি কমেন্ট আমি চাই, এই প্রশ্নটা প্রথম দেখার পর আমি কমেন্টে উত্তর চাই যে যে আনসারটা আমরা করেছি সেটা এখন ঠিক না ভুল। মানে তোমাদের কি মনে হয় যে উই শুড ইউজ কোল, পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস জুডিশিয়াসলি, মানে এটা আমরা ইউজ করতে পারি, এটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, তাহলে এটা আমরা বলতে পারি রাইট বলতে পারি, কারণ এখানে কিন্তু ইনকারেক্ট চেয়েছে। আর এখানে 4 নম্বর যে অপশনটা দিয়েছে দেখো, এইটা হচ্ছে আমাদের ইনকারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের মিনারেল সম্পর্কে যদি একটুখানি ধারণা থাকে তাহলে আমরা এই অ্যান্সারটা করতে পারছি। এবং ফসিলস ফুয়েলস মানে আমরা বোঝাই জীবাশ্ম থেকে, মানে কয়লা ধরো আমাদের যেমন কার্বন থেকে তৈরি হয়, মানে এগুলো পেট্রোলিয়াম, কোক, এগুলো সবই আমাদের জীবাশ্ম জ্বালানি হিসাবে বলে থাকি। ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 17, the dash originate from the confluence of 2 rivers, the Chandra and Bhaga। এই নামটা খুব কমন এবং এটা অরিজিনেট হচ্ছে বারালাচালা পাস থেকে, তার মানে কোন নদী, মানে প্রশ্নটার আনসার হচ্ছে চন্দ্র আর ভাগা মিলে কোন নদী তৈরি হয়েছে, যার উৎস বারালাচালা পাস থেকে, চোখ বন্ধ করে আনসার হচ্ছে চেনাব। চেনাবের বাংলা নাম হচ্ছে চন্দ্রভাগা। তো নামটা যদি মনে রাখো তাহলে চট করে প্রশ্নের উত্তরটা মাথায় চলে আসবে। চন্দ্র আর ভাগা হচ্ছে দুটো নদী, দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব, যার উৎস বারালাচালা পাস থেকে। আর এটা হচ্ছে সিন্ধু ট্রিবিউটারি। তো সিন্ধু ট্রিবিউটারি গুলো তোমরা সবকটারই উৎস কোথায় গিয়ে পড়েছে মানে কোন জায়গায় কোন নদীর সাথে জয়েন করেছে, কোনটা লেফট ব্যাংক কোনটা রাইট ব্যাংক, তাদের লেন্থ কি, এগুলো কিন্তু মনে রাখবে, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে। দেখো শিফট 3 তেই এই প্রশ্নটা এসেছে। 19, the tropic of cancer does not pass, মানে এই প্রশ্ন যে কোন পরীক্ষায় আসে না বলা মুশকিল। তো এখানে আমাদের অপশন অনুযায়ী কোনটা আনসার হবে তোমরাই বলো। গুজরাট, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, এমপি। যদি এই প্রশ্নের উত্তর আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা জানি যে কোন রাজ্যগুলো দিয়ে ট্রপিক অফ ক্যান্সার ক্রস করেছে। তো ট্রপিক অফ ক্যান্সার ক্রস করেনি, আনসার হচ্ছে নাগাল্যান্ড, কারণ ট্রপিক অফ ক্যান্সার ভারতের 8টা স্টেট দিয়ে ক্রস করেছে। গুজরাট থেকে শুরু করে রাজস্থান হয়ে মোটামুটি এমপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এদিকে আমাদের ত্রিপুরা, মিজোরাম হয়ে টোটাল সোজা বেরিয়ে গেছে। এই নাগাল্যান্ড সেখানে টাচ পাচ্ছে না। বাকি যেগুলো আছে দেখো গুজরাট, ঝাড়খণ্ড, এমপি এগুলো দিয়ে ক্রস করেছে, তাহলে আনসার হচ্ছে
নাগাল্যান্ড। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, ট্রপিক অফ ক্যান্সার থেকে 3 ধরনের প্রশ্ন আসে। একটা এইটা টাইপ, একটা হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে গেছে। যদি আমরা জানি যে কোন রাজ্যগুলোর উপর দিয়ে ক্রস করেছে, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে কোন রাজ্যগুলোর উপর দিয়ে ক্রস করেনি। আরেক ধরনের প্রশ্ন দেয় নিয়ার অ্যাবাউট সিটি, সেটাও কিন্তু ম্যাপ দেখে পড়লেই আনসার করতে পারবে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের নাম্বার 20। কি বলছে দেখো আমাদের, which dam built in the 1970s are still fighting for the benefit they were promised। মানে তৈরি হয়েছে অনেক আগে, কিন্তু এখনো তার বেনিফিট পাওয়ার জন্য ফাইটিং চলছে, মানে এখনো সেই ড্যামটা থেকে ঠিকঠাক বেনিফিট আমরা পাই না। তো এই ধরনের প্রশ্ন যদি বাই চান্স কমন না পড়ে পরীক্ষাতে, কি আন্দাজ করবে বা লজিক ক্রিয়েট করবে দেখো, টাওয়া, হীরাকুদ, সর্দার সরোবর, নাগার্জুন, 4টে অপশন আছে। 4টির মধ্যে 3টে, হীরাকুদ, সর্দার সরোবর, নাগার্জুন খুবই প্রচলিত এবং তাদের প্রচুর ইউজেস, এটা আমরা জানি। টাওয়া ড্যামের ইউজেস কিন্তু খুব একটা বেশি নয় বা খুব একটা নাম আমরা শুনিনি, মানে এটাকে একটা ওয়ান টাইপ অফ লজিক বলতে পারো। তার কারণ হচ্ছে যে কিছু প্রশ্ন থাকে একবার ডাইরেক্ট কমন পাই না, যে বা ছেড়ে দিয়ে আসবো, টাওয়ার ড্যামের নাম খুব একটা শুনিনি, কারণ তার বেনিফিট খুব একটা পাই না বা ইউজেস খুব একটা হয় না, তাই সেই ক্ষেত্রে আমরা আনসার করছি টাওয়ার ড্যাম। নেক্সট 21, রানীক্ষেত হিল স্টেশন ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। দুর্দান্ত জায়গা, জানি না তোমরা কেউ ঘুরতে গেছো কিনা, ভীষণ সুন্দর জায়গা। রানীক্ষেত হচ্ছে একটা হিল স্টেশন, যেমন ধরো নৈনিতাল, ভীমতাল সুন্দর হিল স্টেশন, এই রানীক্ষেত হিল স্টেশন আছে ইউকে তে। তো এরকম বিভিন্ন হিল স্টেশন পরীক্ষায় আসতে পারে, তার জন্য যখন তোমরা ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট পড়বে, সেখানে বেশ কিছু ইন্ডিয়ার ফেমাস হিল স্টেশন আর লোকেশন তোমাদের চার্ট করে পড়ে রাখতে হবে। নেক্সট প্রশ্ন 22, দ্য সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড হুইচ অফ দ্য ফলোইং স্টেট। মানে এর থেকে সোজা প্রশ্ন মনে হয় আর কিছু হতে পারে না, তাই না? মানে এই প্রশ্নটা দেওয়ার সময় ভাবিনি যে আমরা পশ্চিমবঙ্গবাসী, মানে এর থেকে সোজা প্রশ্ন আর কিছু হতে পারে না, এই প্রশ্নটা নিয়ে আর কোনো আলোচনাও হতে পারে না। চলো ডাইরেক্টলি নেক্সট প্রশ্নে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং স্টেট অর ইউটি has 0% of forest area। ভীষণ সুন্দর প্রশ্ন, কারণ এই প্রশ্ন অনেক পরীক্ষাতে রিপিট হয়, শুধু এই রেল নয়, অনেক পরীক্ষাতে রিপিট হয়েছে। মানে কোন স্টেট বা কোন ইউটিতে ফরেস্ট একেবারেই নেই? তো আনসার চোখ বন্ধ করে করবে লাক্ষাদ্বীপ, তার কারণ লাক্ষাদ্বীপকে আমরা প্রবাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড বলি। কোরালের ডেড বডি জমে জমে ওই দ্বীপ তৈরি হয়েছে এবং প্রাইমারি ধারণা অনুযায়ী ধরে নেওয়া হয় যে ওখানে কোনো মাটি বা সয়েলের অস্তিত্ব নেই, আর মাটি বা সয়েলের অস্তিত্ব না থাকলে ওখানে আমরা কোনো গাছে বা ভেজিটেশনের অস্তিত্ব দেখতে পাবো না। ওকে, তাহলে আমাদের লাক্ষাদ্বীপ। নেক্সট বেলারি, এটাকে বেলারি বলতে পারি আমরা। চিত্রদুর্গ, চিকমাগালুর, টুমাকুরু আছে, এটাকে আমরা টুমকুরু বলি। বেল্ট ইন কর্ণাটকা ইজ ফেমাস ফর। মানে এই যে 4টে খনি অঞ্চলের নাম দিয়েছে, বেলারি, চিত্রদুর্গ, চিকমাগালুর, টুমকুর, এগুলো অ্যাকচুয়ালি কোন মিনারেলস এর জন্য ফেমাস? আনসার হচ্ছে আয়রন ওর। দেখো এখানে কিন্তু কোনো লজিক নেই, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো লজিক নেই, কারণ যদি আমরা খনিজ পদার্থগুলোর খনি অঞ্চলের নাম না জানি, কোনো লজিকই আমরা আনসার করতে পারবো না। তাই বিখ্যাত খনিজ পদার্থের খনি অঞ্চলগুলোর নাম আমাদের জানাটা প্রয়োজন। নেক্সট বা এই সেশনের লাস্ট প্রশ্ন আমাদের, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া আর রিলেটেড টু দ্য টার্ম ম্যাঙ্গো শাওয়ার। ম্যাঙ্গো শাওয়ার অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাই আমরা? এখানে অ্যাকর্ডিং টু অপশন হচ্ছে কর্ণাটক, কেরালা। তো আমি সেই কালবৈশাখী প্রথম না সেকেন্ড প্রশ্নটা আমাদের ছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, তো সেটা পড়ার সময় বলেছিলাম যে আমাদের মহারাষ্ট্র এবং কেরালাতে আমরা ম্যাঙ্গো শাওয়ার মেনলি দেখতে পাই, আর কর্ণাটকে আমরা মেনলি চেরি ব্লসম দেখতে পাই। বাট এখানে দেখো অ্যাকর্ডিং টু অপশন কেরালা সিঙ্গেল অপশন নেই, কেরালার সাথে কর্ণাটক আছে, তাই এটাই আমাদের আনসার হবে। কিন্তু কর্ণাটকে মেনলি আমরা চেরি ব্লসম দেখতে পাই, আর মহারাষ্ট্র কেরালাতে আমরা মেনলি ম্যাঙ্গো শাওয়ার, যেটাকে আমরা প্রি মনসুন শাওয়ার বলি, সেটা আমরা দেখতে পাই। ওকে, তাহলে এই গেল আমাদের ফার্স্ট সেশনের 25টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখো শিফট,
এবং ইয়ার দেওয়া আছে। তোমাদের যাতে প্রিভিয়াস ইয়ারের বই ঘেটে ঘুটে বা বিভিন্ন প্র্যাকটিস সেট ঘেটে ঘুটে জিওগ্রাফি আলাদা করে বার না করতে হয়, সেই খাটনিটার জায়গায় নিজেদের পড়াটা যাতে এগোতে পারো তার জন্য জিওগ্রাফি গুলোকে এক জায়গায় কম্প্যাক্ট করে তোমাদের সাথে আলোচনা করছি। খুব বেশি ডিটেলস নয়, যতটুকু তোমাদের জন্য দরকার ততটুকুই বললাম, খুব এক্সট্রা কথা বললাম না, কারণ প্রশ্ন আনসার করার সময় জাস্ট প্রশ্ন আনসারের জিনিসটা মাথায় রাখাটাই বেশি দরকার। ওকে, তো চলো আজকের মতো এই ফার্স্ট সেটটা আমরা কমপ্লিট করলাম। আবার আরেকটি সেট নিয়ে পরবর্তীকালে তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।